আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা ম্যারিকো বাংলাদেশ এই স্টকটার Q3 2025 এর ডেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা এই স্টকটার ব্যালেন্স শিট অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করব। এছাড়াও তিনটা ডিফারেন্ট ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। তো যারা আমাদেরকে প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে আরও অনেক স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়া রয়েছে। যাই হোক, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট পরামর্শ দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা চলে আসি আমাদের অ্যানালাইসিসে। আমরা আজকে যে কোম্পানিটার অ্যানালাইসিস করব সেই কোম্পানিটার টিকার ম্যারিকো, এবং এই কোম্পানিটার নাম ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এবং এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্টক মার্কেটে এ ক্যাটাগরির একটি শেয়ার এবং স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি স্টক। তো আমরা যদি এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নস দেখি, সেক্ষেত্রে এই কোম্পানিটার ডিরেক্টর বা স্পন্সররাই এই কোম্পানিটির 90% স্টক হোল্ড করতেছে। এছাড়াও ইনস্টিটিউট 6.69% স্টক হোল্ড করছে, আর ফরেন হোল্ডিংসে রয়েছে 1.25%, এবং পাবলিক হোল্ডিংসে রয়েছে 2.06%। তো বোঝাই যাচ্ছে এই কোম্পানিটার ম্যাক্সিমাম পোর্শন হোল্ড করতেছে তাদের স্পন্সর বা ডিরেক্টররা। তারপরেই কিন্তু ইনস্টিটিউট তাদের ম্যাক্সিমাম পোর্শন হোল্ড করতেছে, বা সেকেন্ড মোস্ট পজিশনটা হোল্ড করতেছে, দেন পাবলিক, তারপর ফরেন ইনভেস্টমেন্ট। তো আমরা যদি এই কোম্পানিটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10%, এবং এদের অথরাইজড ক্যাপ 40 কোটি টাকার, এবং পেইড আপ ক্যাপ 31.5 কোটি টাকা। আর আমরা যদি এদের মার্কেট ক্যাপ দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের মার্কেট ক্যাপ প্রায় 7,340 কোটি টাকার, এবং এদের বাজারে 3 কোটি প্লাস শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে। আর আমরা যদি এই কোম্পানিটার বেসিক বিজনেস মেট্রিক্স দেখি, সেক্ষেত্রে তাদের এমপ্লয়ি রয়েছে 352 জন, এবং এদের আনঅডিটেড পি বর্তমানে 11.26 এবং অডিটেড পি 15.61। আর এই কোম্পানিটার এনএভি রয়েছে 260 টাকা 67 পয়সা, এবং এদের এনএভি টু প্রাইস 8.94x। দ্যাট মিন্স এই কোম্পানিটার যে এনএভি রয়েছে সেই তুলনায় তার প্রাইস 8.94 গুণ। তো আমরা যদি এই কোম্পানিটার 52 উইক্স এর প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা তার 52 উইক্স এর যে প্রাইস রেঞ্জ বা যে লো বা হাই লেভেল, সেইখানে কিন্তু একটা মাঝামাঝি লেভেলের চাইতে একটু উপরের লেভেলে রয়েছে, অলমোস্ট মাঝামাঝি একটা লেভেলে রয়েছে, কারণ তার কারেন্ট প্রাইস 2,330 টাকা, এবং তার 52 উইক্স এর লো প্রাইস 1987 টাকা, এবং হাই প্রাইস 2590 টাকা। তো সেই হিসাবে কিন্তু সে তার যে 52 উইক্স এর রেঞ্জ, এই রেঞ্জের কিন্তু মাঝামাঝি একটা পজিশনে রয়েছে। এছাড়াও এই কোম্পানিটার গত বছরের ইপিএস 146 টাকা 23 পয়সা, এবং তাদের পিই 11.26, এবং এনএভি 260 টাকা 67 পয়সা, এনএভি টু প্রাইস 8.9x, যেটা অলরেডি একবার বলেছি। আর এই ভিডিওতে আমরা এই কোম্পানিটার ডিসেম্বর 2024-এর ডেটা অ্যানালাইসিস করব, যেটা তার জন্য থার্ড কোয়ার্টার, এবং এই কোম্পানিটার ইয়ার এন্ড হয়েছিল মার্চ 2024-এ। তো যাই হোক, আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটায় চলে যাব। তো ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার টোটাল অ্যাসেট রয়েছে 1,436 কোটি টাকার, এবং এর মধ্যে টোটাল কারেন্ট অ্যাসেট রয়েছে 1,265 কোটি টাকার। আর এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিস রয়েছে 676 কোটি টাকার, যার মধ্যে টোটাল কারেন্ট লায়াবিলিটিস রয়েছে 658 কোটি টাকার। আর এই কোম্পানিটার টোটাল ডেট রয়েছে 80 কোটি টাকার, আর কোম্পানিটার টোটাল ইকুইটি রয়েছে 760 কোটি টাকার। তো আমরা যদি দেখি, এই কোম্পানিটার বর্তমানে তাদের পিপিইতে বরাদ্দ আছে 167 কোটি টাকা, এবং ইনভেন্টরিতে রয়েছে 264 কোটি টাকা। আর এদের রিটেইনড আর্নিংসে রয়েছে 703 কোটি টাকা, এবং এদের টোটাল রিসিভেবলসে কোনো অ্যামাউন্ট নাই আপাতত, এবং এদের টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি মিলিয়ে রয়েছে 1,436 কোটি টাকা। আর কারেন্ট রেশিও 186%। দ্যাট মিন্স তাদের যে কারেন্ট লায়াবিলিটিজ রয়েছে তার চাইতে 186% তার টোটাল কারেন্ট অ্যাসেট রয়েছে। সো এই জিনিসটা কিন্তু, তার কারেন্ট রেশিওটা যেহেতু বেশি, বোঝাই যাচ্ছে যে তার কারেন্ট অ্যাসেটের তুলনায় তার কারেন্ট লায়াবিলিটিস অনেক কম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা যদি এই কোম্পানিটার টোটাল অ্যাসেটস এর যে গ্রাফটা সেটা যদি দেখি, যেটা মে 2016 থেকে নেওয়া আছে, সো এখানে
10 বছরের ডেটা দেয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 10 বছর এই কোম্পানিটা তাদের টোটাল অ্যাসেট কিন্তু ক্রমাগতভাবে বাড়িয়ে গিয়েছে, এবং এইখানে ডিসেম্বর 2024-এর ডেটা দেয়া আছে যেটা অ্যানুয়ালাইজড করা নাই, তো এইখানে হয়তো কিছুটা বাড়তে পারে। বাট এই বছর যেহেতু এই কোম্পানিটা ডিভিডেন্ড বেশি পে করতেছে, সেই হিসাবে হয়তো তার টোটাল অ্যাসেট কিছুটা কমে গেলেও যেতে পারে। আর তাদের টোটাল লায়াবিলিটিজের ডেটা যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই লায়াবিলিটিসটাও বেড়েছে, বাট তার অ্যাসেটের তুলনায় আমি বলবো যে লায়াবিলিটিস এই তুলনায় বাড়ে নাই, যেটা কিন্তু তার জন্য একটা গুড সাইন। এবং এদের টোটাল ইকুইটি যদি দেখি, সো এই স্টকটা বা এই কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের জন্য ইকুইটি কিন্তু হিউজ আকারে, বিশেষ করে লাস্ট 2 বছর বা 3 বছর কিন্তু হিউজ অ্যামাউন্টের ইকুইটি বাড়িয়েছে, যেটা কিন্তু এই কোম্পানিটার জন্য একটা পজিটিভ দিক। এখন এই পর্যায়ে আমরা যদি এই কোম্পানিটার কোয়ার্টারলি আর্নিংসের ডেটাটা দেখি, সেক্ষেত্রে আমরা এই কোয়ার্টারের ডেটা বা যে ডিসেম্বর 2024 যে কোয়ার্টারটা, এই কোয়ার্টারের ডেটাটা যদি শুধু দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউ ছিল 404 কোটি টাকার, এবং এই রেভিনিউটা কিন্তু আগের বছরের যে ডিসেম্বর কোয়ার্টার, সেই কোয়ার্টারের তুলনায় রেভিনিউ গ্রোথটা কিন্তু 19.68%, যেটা বেশ ভালো একটা ব্যাপার। এবং তাদের অপারেটিং প্রফিট ছিল 161 কোটি টাকা, অপারেটিং প্রফিটের গ্রোথও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 22.70%। আর তাদের নেট প্রফিট ছিল 139 কোটি টাকা, যেখানে কিন্তু নেট প্রফিট গ্রোথটাও 6.06%। আর এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন 39.86% এবং নেট প্রফিট মার্জিন 34.55%। তো আমরা যদি এই কোয়ার্টারের ডেটাটার দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের রেভিনিউকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে তাদের রেভিনিউ বাড়িয়েছে, যেটা কিন্তু বেশ খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার, কারণ আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ান বয়কট বা আরও বেশ কিছু ক্যাম্পেইন চলতেছে। সেই হিসাবেও কিন্তু তারা তাদের রেভিনিউতে ডাবল ডিজিট বা ডাবল ডিজিটের ডাবল করে, দ্যাট মিনস আসলে 10%-এর ডাবল, সো 20%-এর আশেপাশে একটা রেভিনিউ গ্রোথ নিয়ে এসেছে। এবং অপারেটিং প্রফিট গ্রোথে আমরা দেখতে পাচ্ছি 22.70%। ওভারঅল তার কিন্তু গ্রোথ রেটটা বেশ ভালো একটা গ্রোথ রেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এই কোম্পানিটার জন্য 9 মাসের বা 3 কোয়ার্টারের ডেটা মিলিয়ে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউ ছিল 1245 কোটি টাকা, এবং এই রেভিনিউ গ্রোথ 9 মাসে আগের বছরের 9 মাসের তুলনায় ছিল 12.21%। এবং অপারেটিং প্রফিট ছিল 521 কোটি টাকা, যেটাও কিন্তু প্রফিট গ্রোথ ছিল 17.21%। আর নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিটে 458 কোটি টাকা, নেট প্রফিট গ্রোথ 13.63%। সো এইখানেও কিন্তু সে কিন্তু তার যে রেভিনিউ গ্রোথ, এটাকে কিন্তু বেশ ভালো রকমে বাড়িয়ে রেখেছে। এবং এর মাঝখানে কিন্তু জুলাই মুভমেন্ট বা আরও বেশ কিছু মুভমেন্ট থাকার পরেও এবছর কিন্তু ম্যারিকো তার রেভিনিউর গ্রোথে যে ডেটা দেখিয়েছে, এটা কিন্তু খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার, কারণ ইন্ডিয়ান বয়কট চলতেছে, সেই হিসাবে ম্যারিকো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট হিসেবেও এত ভালো রেভিনিউ গ্রোথ নিয়ে আসতে পারতেছে, এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এবং রেভিনিউ গ্রোথটা যদি দেখি 12.21%, এবং তার নেট প্রফিট গ্রোথটা 13.63%, দ্যাট মিনস কিন্তু তার রেভিনিউ গ্রোথ যেটা, সেটাকেও কিন্তু সে বিট করে যাচ্ছে তার নেট প্রফিটের গ্রোথে। দ্যাট মিনস এই কোম্পানিটার যে ম্যানেজমেন্ট, তারা যে খুব ভালোভাবে বা এফিসিয়েন্টলি যে কোম্পানিটা ম্যানেজ করতে পারতেছে, সেটা কিন্তু তাদের ডেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ তাদের যে রেভিনিউ গ্রোথ, সেইটাকে কিন্তু সে বটম লাইনে নিয়ে আসতে পারতেছে। টপ লাইনের গ্রোথের যে রিফ্লেকশন, সেটাকে কিন্তু সে আরো ইনক্রিজ করে বটম লাইনে নিয়ে আসতে পারতেছে। আর আমরা যদি তাদের অপারেটিং প্রফিট মার্জিনটা দেখি, অপারেটিং প্রফিট মার্জিন 41.90% এবং নেট প্রফিট মার্জিন 36.85%। এই প্রফিট মার্জিনটা দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার মার্কেটে কিন্তু একটা কম্পিটিটিভ মোডস রয়েছে, যেই কারণে কিন্তু সে খুব ভালো একটা প্রফিট মার্জিন ধরে রাখতে পারছে। তো এটা কিন্তু এই কোম্পানিটার ম্যানেজমেন্ট এবং তার বিজনেসের গ্রোথ সব মিলিয়ে কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে যে এরা কিন্তু আসলে তাদের মার্কেটেও একটা কম্পিটিটিভ মোড রয়েছে, এবং তার ম্যানেজমেন্টও কিন্তু এফিসিয়েন্টলি সেটাকে হ্যান্ডেল করতে পারতেছে, এবং টপ লাইন এবং বটম লাইনে বেশ ভালো একটা গ্রোথ রয়েছে। এবার যদি আমরা এই 9 মাসের ডেটাটাকে অ্যানুয়ালাইজ করে তার আগের বছরের সাথে কম্পেয়ার করে দেখি, অ্যানুয়ালাইজড করার পরে আমাদের হিসাবে রেভিনিউ আসছে 1660 কোটি টাকা, এবং অপারেটিং প্রফিট 695 কোটি টাকা, আর নেট প্রফিট 611 কোটি টাকা। আমরা যদি দেখি তার 5 বছরের রেভিনিউ সিএজিআর, 5 বছরের রেভিনিউ সিএজিআর 11.13%, দ্যাট মিনস গত 5 বছর সে রেভিনিউ প্রতি বছর ইয়ার অন ইয়ার 11.13% করে বাড়িয়ে আসতেছে। এবং তার 10 বছরের রেভিনিউ সিএজিআর যদি দেখি 9.96, এটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, 2 ডিজিটের কাছাকাছি একটা নাম্বার। এবং 5 বছরের নেট প্রফিটের সিএজিআর যদি দেখি, 5 বছরের নেট প্রফিটের সিএজিআর
18.25%, আর 10 বছরের নেট প্রফিটের সিএজিআর 17.67%। তো এই জায়গাটা খেয়াল করলে দেখা যায় যে তার যে রেভিনিউ সিএজিআর বা রেভিনিউ গ্রোথ, সেটার চাইতে কিন্তু অলমোস্ট ডাবল অ্যামাউন্ট তার নেট প্রফিটের গ্রোথ। সো এই জায়গায় যে তার ম্যানেজমেন্ট খুব ভালো এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতেছে সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে নেট প্রফিট বা অপারেটিং প্রফিট মার্জিনটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই, কারণ এটা যেহেতু আমরা 9 মাসের ডেটা থেকে অ্যানুয়ালাইজড একটা ডেটা নিয়েছি, তো এটা কিন্তু আগের মতো 9 মাসের ডেটার সমানই থাকার কথা। আর আমরা যদি এই কোম্পানিটার আর্নিংস পার শেয়ার বা ইপিএস এর চার্টটা দেখি, সেক্ষেত্রে মার্চ 2016 এর পর থেকে এই কোম্পানিটা যে তার ইপিএস যে একদম কনসিস্টেন্টলি ইনক্রিজ করে যাচ্ছে, এবং এই যে মার্চ 2025-এর যেই এস্টিমেটেড অ্যানুয়ালাইজড আর্নিংস, সেই হিসাবে কিন্তু আমাদের এস্টিমেটেড অ্যানুয়ালাইজড আর্নিংস আসতেছে 194 টাকা। তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা দেখাই যাচ্ছে যে এই যে গ্রোথ রেট, প্রিভিয়াস গ্রোথ রেটগুলোকেও এই বছর বা কারেন্ট ইয়ারে সে হয়তো ছাড়িয়ে যাবে, এরকমটা এক্সপেক্ট করা যাচ্ছে। কারণ এইখানে যদি আগের বছরগুলো একটার সাথে আরেকটার গ্যাপটা দেখেন, এটার সাথে কিন্তু এই বছরের গ্যাপটা কিন্তু বেশ বড়। দ্যাট মিনস এই কোম্পানিটা কিন্তু রিসেন্ট ইয়ারে বা বর্তমান যে বছরটা, সেই বছর কিন্তু আরো ভালো বিজনেস করতেছে, সেটাই বোঝা যাচ্ছে। আর আমরা যদি এই কোম্পানিটার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার রেভিনিউ কিন্তু একটা স্টেডি অ্যামাউন্টে বেড়েছে, এবং তাদের কিন্তু যেই কস্ট অফ গুডস সোল্ড সেটা কিন্তু খুব বেশি বাড়ে নাই, এবং যেটা বেড়েছে সেটাও কিন্তু খুবই কম, চোখে পড়ার মতো না, অলমোস্ট মনে হচ্ছে যে একটা সেম লেভেলেই পড়ে আছে। যেই কারণে কিন্তু তাদের এই যে গ্যাপটা বা এই যে প্রফিট মার্জিন গ্যাপ, এটা কিন্তু বেড়েছে। সো দেখাই যাচ্ছে যে প্রতি বছর বা ধীরে ধীরে তাদের কিন্তু এই গ্যাপটা বাড়ছে। সো তারা কিন্তু আসলে তাদের কস্ট অফ গুডস সোল্ডটাকে কন্ট্রোল করে তারা তাদের রেভিনিউ বাড়াতে পারছে। এটা কিন্তু অবশ্যই খুবই ভালো একটা ব্যাপার এই বিজনেসটার জন্য, যেটার ফল কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি এইখানে নেট প্রফিট মার্জিনে। আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কিন্তু নেট প্রফিট মার্জিন মার্চ 2016 থেকে যদি আমরা শুরু করি, 10 বছর আগে কিন্তু তার নেট প্রফিট মার্জিন ছিল 20%, যেটা কিন্তু বর্তমানেও অনেক কোম্পানির জন্য ড্রিম কাইন্ড অফ থিং। এই যে তার যে 20% থেকে সে কিন্তু এই প্রফিট মার্জিনটাকে বাড়িয়ে ধীরে ধীরে সেটাকে কিন্তু 36.85%, অলমোস্ট 37%-এ নিয়ে এসেছে। সো এটা কিন্তু 40%-এর আশেপাশে। তো একটা কোম্পানির নেট প্রফিট মার্জিন যখন 40%-এর আশেপাশে থাকে, বোঝাই যায় যে এই কোম্পানিটার কম্পিটিটিভ মোডস হিউজ, এবং এই কোম্পানিটার সাথে যে কম্পিটিটর প্রোডাক্ট বা যে কম্পিটিটর বিজনেস রয়েছে, তারা হয়তো এই কোম্পানিটার সাথে প্রাইসিংয়ে হয়তো পারতেছে না, কারণ তার কম্পিটিটিভ মোডস থাকার কারণে সে কিন্তু বেস্ট প্রাইসিং করতে পারতেছে। তো এখান থেকে অবশ্যই খুব ভালো একটা ইমপ্রেশন পাওয়া যাচ্ছে এই কোম্পানিটার এবং তাদের ম্যানেজমেন্টের। আমরা যদি এই পর্যায়ে এই কোম্পানিটার কিছু রেশিও ডেটা দেখি, রেশিও ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অ্যাসেট টার্নওভার রেশিও 115.53%। তার মানে তাদের অ্যাসেটের চাইতেও তাদের টার্নওভার বেশি হয়, এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এবং তার ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি দেখি, যেটা 2.5x, আর তার রিসিভেবলস টার্নওভার রেশিও, যেহেতু তার রিসিভেবলসে কোনো টাকা নাই, সেক্ষেত্রে কিন্তু এটা নট অ্যাপ্লিকেবল। এবং তার ডেট রেশিও 5.57%, বোঝাই যাচ্ছে যে তার ডেট অনেক কম বা নাই বললেই চলে। এবং ডেট টু ইকুইটি রেশিও 10.53%, এটাও বেশ কমই আছে। বাট এই বছর সে কিছু শর্ট টার্ম লোন নিয়েছে, যেটা হয়তো আবার সে খুব দ্রুতই পরিশোধ করে দিবে। আর এই কোম্পানিটার ডেট কভারেজ রেশিও যদি দেখি, ডেট কভারেজ রেশিও দেখতে পাচ্ছি 51.50। দ্যাট মিনস এই কোম্পানিটার প্রতি 51 টাকা 50 পয়সা অপারেটিং প্রফিটের এগেনস্টে তাকে 1 টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, প্রতি 100 টাকা অপারেটিং প্রফিটে মাত্র 2 টাকা সে ইন্টারেস্ট পে করতেছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। এবং এই কোম্পানিটার যদি ক্যাপেক্স টু রেভিনিউ রেশিও দেখি, সেটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, যে এরা কিন্তু আপাতত ক্যাপেক্সে খুব একটা খরচ করতেছে না, তার রেভিনিউর 0.95% সে ক্যাপেক্সে খরচ করতেছে, এবং নেট প্রফিটের 2.59% সে ক্যাপেক্সে খরচ করতেছে। যেখানে কিন্তু বাংলাদেশি অনেক কোম্পানি তার নেট প্রফিটের টাকাটা পুরোটাই ক্যাপেক্সে খরচ দেখিয়ে সে কিন্তু আসলে টাকাটাকে এদিক সেদিক করে দেয়। তো সেইখানে কিন্তু এই কোম্পানিটা ক্যাপেক্সে খরচ করতেছে না বললেই চলে। আর এদের যদি আরওএ দেখি বা রিটার্ন অন অ্যাসেট, তো তাদের যে অ্যাসেট রয়েছে সেইটাতে তারা রিটার্ন জেনারেট করতেছে 42.57%, এবং আরওই বা রিটার্ন অন ইকুইটি 80.48%, এবং আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সো তারা যে ক্যাপিটাল এমপ্লয় করেছে সেটার মধ্যে 92.9% তারা রিটার্ন জেনারেট করতেছে। আরওআইসি 72.80, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, সো ইনভেস্টেড যে ক্যাপিটালটা সেইটাতে তারা 72.82% রিটার্ন জেনারেট করতে পারতেছে। তো বোঝাই যাচ্ছে যে এইখানে কিন্তু রিটার্নের ডেটাটা খুবই ভালো, কারণ বর্তমানে ট্রেজারি বন্ডের ইল্ড সর্বোচ্চ লেভেলে আছে, তারপরেও কিন্তু সেটা 12 বা
11 এই লেভেলেই আছে। তো সেইখানে কিন্তু আপনাকে এই কোম্পানিটা 40%, যদি আমরা কমেরটাও ধরি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাসেটের 40% রিটার্ন জেনারেট করে দিচ্ছে। দ্যাট মিনস কিন্তু হিউজ একটা ব্যাপার। এছাড়াও আমরা যদি এই কোম্পানিটার ডেট টু ইকুইটি রেশিও দেখি, ডেট টু ইকুইটি রেশিওতে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা অলমোস্ট জিরো ডেট একটা কোম্পানি, এদের বেশিরভাগ সময় ডেট থাকে না, এবং এইখানে কিন্তু ছোট ছোট কিছু ডেট নেওয়া থাকে যেগুলা হয়তো শর্ট টার্ম ডেট, এবং তারা হয়তো সেটা পরবর্তীতে পরিশোধ করে দেয়, কারণ এটাকে কিন্তু আমরা লং টার্মে এটাকে কন্টিনিউ করতে দেখছি না। সো সেক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটা বেশ ভালো একটা ব্যাপার। আর এদের অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি, তো এই অ্যাসেট টার্নওভার রেশিও এখন যেটা আছে সেটাকে আমরা বেশ ভালো বলছি, বাট তাদের কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও কখনো 2 ছিল, দ্যাট মিনস 200%। তো এটা কিন্তু আরো বেশ ভালো একটা ব্যাপার যে তাদের যে অ্যাসেট রয়েছে সেটা ডাবল তারা শুধুমাত্র টার্নওভারে জেনারেট করে। তো এটা রিসেন্ট ইয়ারগুলোতে একটু কমে গিয়েছে, এখন আবার বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি। সো আশা করব যে সামনের দিকেও তাদের অ্যাসেট টার্নওভার রেশিও বাড়বে, এবং তাদের আরওই যদি দেখি, আরওই কিন্তু বর্তমানে 80% রয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার হিস্ট্রিক্যালি তাদের আরওই কিন্তু 190%-এর মতো ছিল কোনো এক সময়, সেটা বাড়তেছিল, এখন আবার রিসেন্ট ইয়ারগুলোতে কমতে কমতে সেটা কিন্তু 56% পর্যন্ত আসে, দেন এখন আবার 80%-এ চলে এসেছে। তো আমরা আশা করব যে এই কোম্পানিটার আরওই আবার বাড়বে, এবং বাড়তে বাড়তে সেটা কিন্তু আবার 150 বা এই লেভেলটাকে ক্রস করে যাবে। আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো আমরা একটু ফাস্ট ফাস্ট শেষ করব। তো এই পর্যায়ে আমরা চলে যাব ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে। তো আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি যে ম্যারিকো এই স্টকটার বর্তমানে প্রাইস রয়েছে 2340 টাকা 60 পয়সা, এবং এর ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে 84 টাকা 58 পয়সা, আর এর ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল রয়েছে 27.7x। দ্যাট মিনস এই কোম্পানিটার যে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে সেইটার 27.7 গুণ দামে এই কোম্পানিটা মার্কেটে বর্তমানে ট্রেড হচ্ছে। আর আমরা যদি এই স্টকটার ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি যে 113.29%। তার মানে কিন্তু এই কোম্পানিটা গত 3 কোয়ার্টারে যতটুকু নেট প্রফিট আর্ন করেছে তার চাইতে বেশি ডিভিডেন্ড পে করে দিয়েছে, এবং যেটার কারণ হিসেবে আমরা দেখলাম যে গত 2 বছর ডলার সংকট থাকার কারণে তারা কিন্তু গত 2 বছর ডিভিডেন্ড পে আউট রেশিও অনেক কম মেনটেন করেছে, কারণ এর আগে কিন্তু তারা 100%-এর আশেপাশে মেনটেন করতো। তো 2023 সালে তারা মেনটেন করে 24%, দেন 2024 সালে তারা মেনটেন করে 44%, এবং বর্তমানে 2025 সালের যেই এন্ডটা আসবে সেই 2025 সালে অলরেডি তারা 113% ডিভিডেন্ড পে করে দিয়েছে। আর তাদের যদি ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিওটা দেখি, সেটা দেখতে পাচ্ছি 195%, যেটা কিন্তু প্রায় ডাবল, তার ফ্রি ক্যাশ ফ্লো ডাবল সে ডিভিডেন্ড পে করে দিয়েছে। আমরা যদি এই কোম্পানিটার 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখি, 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখতে পাচ্ছি 10.53%, এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর 15.53%। তো এইখানে এই বছর যেহেতু এই কোম্পানিটা অনেক বেশি ডিভিডেন্ড পে করেছে, এই কারণে কিন্তু এর 5 বছরের এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর একটু বেশি এসেছে। বাট এইটা যদি নেক্সট ইয়ার থেকে সেটা রেগুলার হয়ে যায়, বা রেগুলার যে ডিভিডেন্ডটা সেটা যদি পে করে, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা আরেকটু কম আসবে। এবং আমরা যদি তাদের 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআরটা দেখি, সেটা দেখতে পাচ্ছি -0.21%, এবং 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর 2.90%। তো এইখানেও কিন্তু তারা আসলে ডিভিডেন্ড বেশি পে করে দেওয়ার কারণে তাদের কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো কমে গিয়েছে এই বছর আগের বছরগুলোর তুলনায়, যেই কারণে কিন্তু এই বছর যেহেতু তাদের অনেক কম, এই বছরের উপর বেস করে হিসাব করার কারণে তাদের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর কমে গিয়েছে, এবং নেক্সট ইয়ারগুলো থেকে তারা যদি রেগুলার ডিভিডেন্ড পে করে সেই হিসাবে কিন্তু তাদের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআরটা আবার রেগুলার হয়ে যাবে। আমরা যদি এই কোম্পানিটার ডিভিডেন্ড পেইডের ডেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানি কিন্তু তার একটা ভালো কনসিস্টেন্ট একটা ডিভিডেন্ড পে করতেছিল, দেন মাঝখানে অনেকটাই কমে যায়, তারপরে এই বছর তারা আবার অনেক বেশি ডিভিডেন্ড পে করছে, যেটা কিন্তু তার জন্য হিস্ট্রিক্যাল হাই একটা পজিশনে রয়েছে। আর আমরা যদি এই কোম্পানিটার ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও দেখতে পাচ্ছি যে এরা কিন্তু অলওয়েজ 100%-এর আশেপাশে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতো। তারপর কোভিড চলে আসে, এবং এরপর কিন্তু এরা আসলে মাঝখানের বছরটাতে ডলার সংকটের কারণে এরা অনেক কম ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, যেটা ছিল 24.88%, এবং বর্তমানে ডলার সংকট কেটে যাওয়ার পরে এই কোম্পানিটা কিন্তু আবার 113% ডিভিডেন্ড পে আউট রেশিও অলরেডি মেনটেন করছে। আর আমরা যদি এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি, আমরা কিন্তু তাদের ফ্রি ক্যাশ ফ্লোতে খুব সুন্দর একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি। এইখানে এই যে নীল বারগুলা তাদের ফ্রি ক্যাশ ফ্লোর, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্রি ক্যাশ ফ্লো কনসিস্টেন্টলি বাড়তেছিল, বাট এই বছরটায় তাদের ফ্রি ক্যাশ ফ্লো একটু কমে গিয়েছে। আর তাদের ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টও কিন্তু বেশ একটা কনসিস্টেন্ট লেভেলে ছিল, তারপর কমে যায়, এখন আবার সেটা বাড়তেছে। আর এই বছর তাদের ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট অনেক বেশি হওয়ার কারণে তাদের কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো কমে গিয়েছে।
যাই হোক, আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখলাম। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। তো আমরা প্রথমেই আসি এই কোম্পানিটার ভ্যালুয়েশন ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যদি করি। সো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা এখানে সে যে ডিভিডেন্ড পে করেছে গত 10 বছর সেই ডেটাটা নিয়েছি এবং সেটার সাথে আগের বছরের একটা কম্প্যারিজন বা একটা পার্থক্য বের করেছি। তো সেইটা বের করে আমরা এখানে যে নাম্বারগুলো পেয়েছি সেটার একটা অ্যাভারেজ করে আমরা অ্যাভারেজ গ্রোথ রেট পেয়েছি 32.88%, এবং আমরা ডিসকাউন্ট রেট হিসেবে ধরেছি 11.95%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আর এই কোম্পানিটা শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 32 মিলিয়ন। তো এইখানে এই কোম্পানিটার জন্য কিন্তু গ্রোথ রেট ধরা আছে 32.88%। আর আমরা যেহেতু ফিউচার এস্টিমেট করে এই কোম্পানিটার একটা গ্রোথ বের করব, সেক্ষেত্রে এই বছর যে ডিভিডেন্ডটা পে করা আছে এইখান থেকে, বা এটাকে আমরা যেহেতু রেফারেন্স পয়েন্ট হিসেবে নিচ্ছি, তো আমাদের কিন্তু এই জায়গাটা একটু কনজারভেটিভ থাকতে হবে, কারণ যেহেতু এই বছর ডিভিডেন্ড পেড অ্যামাউন্টটা হিউজ। সেক্ষেত্রে এই বছর যদি রেগুলার ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট থাকতো তাহলে হয়তো আমরা গ্রোথ রেট 10%, 12% বা 15% এরকম কিছু একটা নিতাম। বাট এই বছর যেহেতু ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টে একটু এক্সেপশনাল, সো আমরা আসলে গ্রোথ রেটে একটু কমিয়ে ধরবো। সেক্ষেত্রে আমরা আপাতত ধরছি যে তার গ্রোথ রেট হবে 6%। তো 6% করে যদি আমরা গ্রোথ রেট ধরি, সেক্ষেত্রে আমরা এই কোম্পানিটার জন্য ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 2,939 টাকা 50 পয়সা, যেটা তার কারেন্ট প্রাইস 2,340 টাকা 60 পয়সার এগেনস্টে 25% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা যদি এই কোম্পানিটার ডিসিএফ মডেলে বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে ভ্যালুয়েশন করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা শুরুতেই অ্যাভারেজ গ্রোথ রেট পাচ্ছি 11.08%, যেটা কিন্তু তার 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা নিয়ে সেইটার গ্রোথ রেটটা প্রত্যেকটা বছরের গ্রোথ রেট বের করে দেন ওইটার একটা অ্যাভারেজ করা হয়েছে। তো আমরা এখানে পাচ্ছি 11%। আর এইখানে পারপেচুয়াল গ্রোথ রেট হিসাবে আমরা ধরেছি 3%, এবং ডিসকাউন্ট রেট হিসাবে আমরা ধরেছি 11.95%, যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো আমরা এইখানে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যেহেতু আমরা এই বছরটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নেওয়ার জন্য বা ধরে নেওয়ার কারণে আমরা যেহেতু একটু কনজারভেটিভ থেকেছি, একই জিনিস কিন্তু এইখানেও হচ্ছে যে এইখানে কিন্তু সে বেশি ডিভিডেন্ড পে করে দেওয়ার কারণে তার ফ্রি ক্যাশ ফ্লো একটু কম আসতেছে। তো আমরা কিন্তু এই পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, সেক্ষেত্রে আমাদেরকে একটু অপটিমিস্টিক থাকতে হবে। তো এইখানে অ্যাভারেজ গ্রোথ রেট 11% আসার পরেও আমরা একটু অপটিমিস্টিক থেকে আমরা ধরতেছি যে এই কোম্পানিটার নেক্সট 10 ইয়ার্স এই পয়েন্টটা থেকে বা এই যে ফ্রি ক্যাশ ফ্লো এটা অনুযায়ী ধরে 15% গ্রোথ রেট আমরা দেখতে পাবো। তো 15% যদি ধরি, সেক্ষেত্রে এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 2,669 টাকা বা 70 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইসের 14% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন দেখবো, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা এই কোম্পানিটার ইকুইটির ডেটা নিয়েছি এবং ইকুইটির ডেটার একটা গ্রোথ রেট নিয়েছি। সো সেই গ্রোথ রেট গুলাকে আবার আমরা অ্যাভারেজ করেছি। সো অ্যাভারেজ করে আমরা পেয়েছি 24.21%, এবং নেট প্রফিট আফটার ট্যাক্স এর গ্রোথ রেট আমরা পেয়েছি 18.04%, যেটা কিন্তু এইখানে আমরা নেট প্রফিটের যে গ্রোথ রেটটা সেটা নিয়ে অ্যাভারেজ করেছি। আর পারপেচুয়াল গ্রোথ রেট আমরা ধরেছি 3%, ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো এখানে যদি আমরা ফিউচারের জন্য এস্টিমেট করি, সো সেক্ষেত্রে আমরা কিন্তু নেট প্রফিট গ্রোথটা এখানে যেহেতু 18% আসছে, আমরা চাইলে 15% নিতে পারি। সো 15% যদি নেই, আর ইকুইটি গ্রোথ রেট আমরা ধরে নিচ্ছি 10%, তো 15% নিলে কিন্তু এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়ায় 4,547 টাকা, যেটা অনেক বেশি বা 94% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আমরা আরেকটু কনজারভেটিভ থাকবো, সো আমরা এই কোম্পানিটার নেট প্রফিটের গ্রোথ রেট ধরে নিচ্ছি যে 10% করে নেট প্রফিটের গ্রোথ রেট থাকবে। সেক্ষেত্রে আমরা এই কোম্পানিটার ভ্যালুয়েশন পাচ্ছি 3,360 টাকা, যেটা 41% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমরা যেই তিনটা মডেলে ভ্যালুয়েশন করেছি এই তিনটা মডেলের ভ্যালুয়েশনের একটা সামারি দেখে নেব। আমরা ডিসিএফ মডেলে পেয়েছিলাম 2,669 টাকা, এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম 2,939 টাকা, এবং রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 3,360 টাকা, যেটাকে আমরা অ্যাভারেজ করলে অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু আমরা পাচ্ছি 2,972 টাকা, যেটা তার কারেন্ট প্রাইসের সাথে 26.98% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। পর্যায়ে আমরা এই কোম্পানিটার কিছু বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ দেখে নেব। সো বুলিশ টেকওয়েজ আমরা দেখতে পেলাম যে এই কোম্পানিটার স্ট্রং ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিটিটিভ মোডস রয়েছে তার বিজনেসের, যেই কারণে কিন্তু তার প্রফিট মার্জিনের একটা রিফ্লেকশন দেখতে পেয়েছি আমরা, এবং এই কোম্পানিটার কিন্তু ইমপ্রেসিভ প্রফিট গ্রোথ এবং তাদের নেট প্রফিট মার্জিনটাও কিন্তু বাড়তেছে সময়ের সাথে সাথে। আর এছাড়াও আমরা দেখেছি যে তাদের কিন্তু কনসিস্টেন্ট বিজনেস গ্রোথ রয়েছে, যেটা কিন্তু আমরা তাদের অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটাতে দেখেছি যে তাদের আর্নিংস পার শেয়ার কিন্তু কনসিস্টেন্টলি বাড়তেছে।
দেন আমরা পেয়েছি যে তাদের ডেটটা কিন্তু বেশ কম ছিল। তো এখানে যদি আমরা দেখি আমরা পেয়েছি যে তাদের ডেট টু ইকুইটি রেশিও 10%-এর মতো, এবং যেটা কিন্তু একটা শর্ট টার্ম লোন নেওয়া আছে। আর আমরা তারপরে পেয়েছিলাম যে এদের কিন্তু স্ট্রং ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশন পাওয়ার রয়েছে। সো আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশন পাওয়ারটা দেখি, তো এতটুকু পর্যন্ত আমরা কিন্তু বেশ স্ট্রং একটা গ্রোথ দেখেছিলাম। দেন বর্তমান বা কারেন্ট ইয়ারটা একটু এক্সেপশনাল কেস, যেটা যদি আমরা বাদ রাখি বা সাইডে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা স্ট্রং ক্যাশ জেনারেটিং পাওয়ার আমরা দেখেছি এই কোম্পানিটার মধ্যে। আর লাস্টে আমরা দেখেছি এই কোম্পানিটা 27% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে বর্তমানে। তো আমরা বুলিশ টেকওয়েজ গুলা দেখে নিলাম, এখন আমরা বিয়ারিশ টেকওয়েজ দেখে নিব এই কোম্পানির জন্য। তো শুরুতেই আসে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইফেক্ট। তো বর্তমানে অনেকেই জানেন যে বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের একটা ক্যাম্পেইন চলতেছে। সেক্ষেত্রে কিন্তু ম্যারিকো বাংলাদেশ, এটা যেহেতু একটা ইন্ডিয়ান কোম্পানি বা ইন্ডিয়াতে যেহেতু এদের অরিজিন, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করলে তাদের উপর একটা ইফেক্ট পড়তে পারে। বাট যদিও আমরা সেটা আসলে লাস্ট কোয়ার্টারের যে আর্নিংস ডেটা, সেখানে কিন্তু তেমন রিফ্লেকশন দেখি নাই, কারণ তার রেভিনিউ গ্রোথ লাস্ট কোয়ার্টারে 9-10% ছিল। যদি সেকেন্ড যে পয়েন্টটা সেটা দেখি, হাই ইনফ্লেশন। ওরা যেহেতু আসলে মেইনলি বিউটি প্রোডাক্ট সেল করে, সো ইনফ্লেশন কিন্তু এদের কোম্পানি বা এদের বিজনেস ডেটাকে কিন্তু এফেক্ট করতে পারে, বা ইনফ্লেশনের কারণে কিন্তু এদের সেল কমে যেতে পারে। যদিও সেম জিনিসটা কিন্তু আমরা আসলে ওদের রেভিনিউ গ্রোথে এখন পর্যন্ত দেখি নাই, যেহেতু একটা হাই ইনফ্লেশনারি সিচুয়েশনে আছি আমরা অলরেডি। বাট সেই রকম ইফেক্ট কিন্তু আমরা দেখি নাই এখনো। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে ইন্টেন্স কম্পিটিশন। সো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু ম্যারিকোর সাথে আরো বেশ কিছু কোম্পানি একটা ভালো ফাইট দিচ্ছে বা একটা কম্পিটিশন হচ্ছে তাদের মধ্যে। যেমন স্কয়ার টয়লেট্রিজ, তারা কিন্তু নারিকেল তেলের সেগমেন্টে জুই এবং তাদের যে অন্যান্য প্রোডাক্টগুলো রয়েছে বা শীতের আইটেমগুলো, এখানে কিন্তু রিভাইভ বা অন্যান্য ব্র্যান্ডে তারা কিন্তু আসলে ম্যারিকোর সাথে ভালোই কম্পিটিশন দিচ্ছে। তো এইখানে কিন্তু এই কোম্পানিটার যেহেতু স্ট্রং কিছু কম্পিটিটর রয়েছে, তো এটা কিন্তু তার জন্য একটা নেগেটিভ সাইড। আর 4 নম্বরে আসে যে রেগুলেটরি রিস্ক। তো বর্তমানে যেহেতু আসলে আমাদের দেশে পলিটিক্যাল কিছু চেঞ্জ বা শিফটিং আসতেছে, সেক্ষেত্রে কিন্তু রেগুলেটরি কিছু রিস্ক থেকেই যায়, যে আসলে নেক্সট গভর্নমেন্ট বা নেক্সট যারা অথরিটিতে আসবে, তারা আসলে এই কোম্পানি বা এই প্রোডাক্টগুলোর উপরে বা এদের সাথে কিভাবে ট্রিট করে, সেটা একটা দেখার বিষয়। যাই হোক, এরপর হয়তো আমরা এই ভিডিওতে ম্যারিকো টেকনিক্যাল অ্যানালাইসিস ইনক্লুড করতাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো আমরা চেষ্টা করব এই ম্যারিকো বাংলাদেশ এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস আরেকটা ভিডিওতে কভার করে দেওয়ার। আশা করব আপনারা দেখে নেবেন, এবং আমরা কিন্তু এই জায়গায় আই বাটনে সেই ভিডিওটা লিংক করে দেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।